নমস্কার, আমি অভিষেক। আপনাদের কাছে মাঝে মাঝেই গল্প নিয়ে উপস্থিত হই, যদিও এটা কিন্তু আমার প্রফেশন নয়। এটা ভালো লাগা বা ভালোবাসার একটা অংশ। তাই আমাদের গল্প ভালো মন্দ যেমনই লাগুক না কেন, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। খুঁত থাকলে ধরিয়ে দিন, যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি। এবার একটা মজার প্রস্তাব রাখি আপনাদের কাছে। খুব জানতে ইচ্ছা করে যে আপনারা কোথা থেকে গল্পটা শুনছেন। কমেন্ট করে জানাতেও পারেন। হতেই তো পারে যে আপনি বললেন আমি নৈহাটি থেকে শুনছি, আর পরের গল্পের নাম হলো নৈহাটিতে নরহত্যা। ভাবুন তো কেমন থ্রিলিং ব্যাপার। অ্যাকচুয়ালি আই জাস্ট ওয়ান্ট টু কানেক্ট মাইসেলফ উইথ অল অফ ইউ। এই যে আমি যেমন বাঘাযতীনে থাকি, সেখান থেকেই আপনাদের গল্প শোনাচ্ছি। যাই হোক, এবার আসি আসল কথায়। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা প্রাঞ্জলি বর্ধন সিরিজের আরও একটি গল্প, মিত্রভিলায় মৃত্যু ফাঁদ। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সকাল তখন প্রায় 10টা। শহরের ব্যস্ততম এলাকার এক পুরনো ভবনের 3 তলায় প্রাঞ্জলির গোয়েন্দা সংস্থা সূক্ষ্মদর্শীর অফিস। অফিসের উদ্যোগটা স্বপ্নীল আর দীপ্তশ্রী ছিল। একটার পর একটা কেস যেভাবে আসছে, তাতে একটা স্থায়ী অফিস না করলে মুশকিল হতো। এখন নতুন অফিসের কাচের পার্টিশনের ওপার থেকে স্বপ্নীল আর দীপ্তশ্রীর হাসির আওয়াজ ভেসে আসছে। স্বপ্নীল একটা নতুন গ্যাজেট নিয়ে পরীক্ষা করছিল, আর দীপ্তশ্রী তাকে টিজ করছিল তার সাম্প্রতিক ক্রাশ নিয়ে। প্রাঞ্জলি তার টেবিলের সামনে রাখা 1 কাপ কফি থেকে ধোঁয়া উঠতে দেখছে, আর আনমনে একটা পুরনো কেস ফাইল দেখছিল। তার মুখে একটা মৃদু হাসি। 3 জনের মধ্যে প্রাঞ্জলি হলো মাথা, আর স্বপ্নীল আর দীপ্তশ্রী যেন তার 2 হাত। একজন প্রযুক্তির জাদুকর, অন্যজন মানুষের মন পড়তে ওস্তাদ। তারা একে অপরের বন্ধু, আবার অনেকটা ভাই বোনের মতো বন্ডিংও। প্রাঞ্জলি দি, জানো তো, এই গ্যাজেটটা দিয়ে আমি এখন তোমার মনের কথাও পড়ে ফেলতে পারবো। ধ্যাত, তোর কাজ শুধু মেয়েদের পেছনে লাগা আর গ্যাজেট নিয়ে ঘাটা। প্রাঞ্জলিদির মতো বুদ্ধি নিয়ে আয় তো দেখি। তোদের এই খুনসুটি আর কোনোদিন শেষ হবে না, তাই না? হ্যাঁ রে, নতুন কোনো কেস নেই নাকি? আজকাল তো সব কেসই কেমন সোজা সাপটা লাগছে। ঠিক তখনই প্রাঞ্জলির ফোনটা বেজে উঠল। প্রাঞ্জলি ফোনটা ধরল। ফোনটা ধরার কিছুক্ষণের মধ্যেই প্রাঞ্জলির মুখটা গম্ভীর হয়ে উঠল। ফোন রেখে সে বলল, এইমাত্র সোজা সাপটা কেসের কথা বলছিলাম না? ফোনে এবার যা শুনলাম তাতে মনে হচ্ছে ভগবান আমার কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। কি হয়েছে গো প্রাঞ্জলি দি? নতুন কোনো কেস মনে হচ্ছে এসেছে। হ্যাঁ রে, ঠিকই ধরেছিস, খুন হয়েছে, আর সেটাও বেশ হাই প্রোফাইল কেস। মানে বিজনেস টাইকুন আহির মিত্রকে খুন করা হয়েছে। স্বপ্নীল আর দীপ্তশ্রী নড়ে চড়ে বসল। আহির মিত্র শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী শিল্পপতিদের মধ্যে একজন। তার নাম সকলের মুখে মুখে ফেরে। আহির মিত্র কিভাবে খুন হলেন? মিত্রভিলায় পার্টি চলছিল, সেখানে সুইমিং পুলের পাশে ওনার বডি পাওয়া গেছে। ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। পুলিশ নাকি ঘটনাস্থলেই আছে, কিন্তু কোনো কুলকিনারা করতে পারছে না। কিন্তু খবরটা তোমায় দিল কে? আমার এক পুরনো ইনফর্মার। যাই হোক, চল তাড়াতাড়ি, এখনই বেরোতে হবে। ওরা গাড়ি করে আহির মিত্র ভিলার দিকে যেতে যেতে
স্বপ্নীল নিজের ল্যাপটপে আহির মিত্রর প্রোফাইল ঘাঁটছিল। ল্যাপটপ দেখতে দেখতে স্বপ্নীল বলল, আহির মিত্র, বয়স 55, রিয়েল এস্টেট, মিডিয়া, টেক সব কিছুতেই তার ব্যবসা আছে। ফোর্বসের তালিকায় নামও আছে, তবে ওনার শত্রুর সংখ্যাও নেহাত কম আছে বলে তো মনে হয় না। কিন্তু বাজারে বদনাম আছে যে তিনি নাকি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। হ্যাঁ, আরও যেগুলো জানতে পারলাম, ওনার নাকি অনেক গোপন সম্পর্ক ছিল। পারিবারিক জীবনেও নাকি খুব একটা সুখ ছিল না। আর এই ধরনের মানুষরাই সাধারণত রহস্যজনকভাবে মারা যান। কথা বলতে বলতে প্রাঞ্জলির চোখ দুটো যেন অদৃশ্য কোনো সূত্র খুঁজে চলে। বেশ কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্যে পৌঁছলো। আহির মিত্রর বিলাসবহুল বাড়ি মিত্র ভিলায় তখন পুলিশের ভিড়, সাইরেনের শব্দে বাতাস ভারী। ভেতরে ঢুকতেই দেখা গেল একজন মোটাসোটা ইন্সপেক্টর, নাম সমীরণ দত্ত, বিরক্তি নিয়ে একজন কনস্টেবলের সাথে কথা বলছেন। তার চোখে ঘুম জড়ানো এবং আহির বাবুর মৃত্যুর ঘটনা তার কাছে একটা মাথা ব্যথা ছাড়া আর কিছুই নয়। নমস্কার স্যার, আমি প্রাইভেট ডিটেকটিভ প্রাঞ্জলি বর্ধন। হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভ? আপনারা আবার কি করবেন? না, এটা তো পুলিশের কাজ। আপনারা আসুন। প্রাইভেট ডিটেকটিভ যত সব। স্যার, আমরা শুধু সত্যটা খুঁজে বের করতে চাই। হ্যাঁ, সত্য। এখানে সত্য খুঁজতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। পার্টিতে এত লোক ছিল, কেউ কিছু দেখেনি। সিসিটিভি ফুটেজেও তেমন কিছু নেই। নিচকে একটা পার্টি চলাকালীন খুন, কোনো স্পষ্ট সূত্রই নেই। সুইমিং পুলের পাশেই তো দেহটা ছিল, তাই না? হ্যাঁ, খুনের অস্ত্র একটা দামি স্টাইলিশ ছুরি দেহের পাশেই পড়েছিল। দেখে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন। প্রাঞ্জলি মৃতদেহের দিকে এগিয়ে গেল। আহিরবাবুর দেহ তখনও পড়ে আছে। চারপাশে ফরেন্সিক টিম নিজেদের কাজ করছে। আহিরবাবুর মুখে একটা শান্ত স্থির ভাব, যা দেখে মনে হচ্ছে সে যেন কোনো যন্ত্রণায় মারা যায়নি। প্রাঞ্জলি খুঁটিয়ে খুঁটিয়ে সুইমিং পুলের চারপাশ দেখতে লাগলো। তার চোখ কোনো ছোট চিহ্ন, কোনো অসঙ্গতি খুঁজছিল। স্বপ্নীল তার ল্যাপটপ সেট করে পার্টির সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো। ফুটেজগুলো অস্পষ্ট, ভিড়ের কারণে কিছু নির্দিষ্ট কোণ ছাড়া আহিরবাবুকে ভালোভাবে দেখা যাচ্ছে না। দেবতোষী আহিরবাবুর স্ত্রী এবং পার্টির অন্যান্য অতিথিদের দিকে নজর রাখছিল। আহিরবাবুর স্ত্রী মিসেস মিত্র একজন ডাক্তারকে অনুরোধ করছিলেন কিছু ঘুমের ওষুধ দেওয়ার জন্য। তার শোকটা কি আসল, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে, সেটা আপাতত জানা নেই। অন্যদিকে প্রাঞ্জলি নিচু হয়ে সুইমিং পুলের ধারে থাকা একটি ছোট ধাতব টুকরো কুড়িয়ে নিল। সেটি সম্ভবত কোনো জুয়েলারি বা পোশাকে থাকা কোনো ধাতব কিছুর অংশ। ইন্সপেক্টর দত্তর চোখ এড়িয়ে প্রাঞ্জলি সেটা নিজের পকেটে রাখল। এরপর প্রাঞ্জলি ইন্সপেক্টর দত্তর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা ইন্সপেক্টর সাহেব, পার্টিতে কজন লোক ছিল? তা প্রায় ওই 200 জন। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা অসম্ভব, অসম্ভব। তা আমরা চেষ্টা করে দেখতে পারি কি? কথাটা বলতে বলতে প্রাঞ্জলির দৃষ্টি পার্টির অতিথিদের উপর ঘুরছিল। প্রতিটি মুখে সে খুঁজে ফিরছিল ভয়, শোক, হয়তোবা এক চাপা আনন্দ। আহির মিত্রর বিলাসবহুল বাড়ি মিত্র ভিলায় তখনও পুলিশের আনাগোনা। ইন্সপেক্টর সমীরণ দত্তর বিরক্তি স্পষ্ট, কারণ তার কাছে এটা নিছকই এক বিত্তবানের ঝামেলা।
আর অন্যদিকে প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশ্রী নিজেদের কাজে ব্যস্ত। স্বপ্নীল, তুই সিসিটিভি ফুটেজগুলো দেখ। প্রতিটা কোণ, প্রতিটা ফ্রেম দেখবি, কিছুতেই ফাঁক থাকা চলবে না। আর দীপ্তশ্রী, তুই মিসেস মিত্রর সাথে ভালোভাবে কথা বল, খুঁটিনাটির সব কিছু যাচাই কর, আর সাথে পার্টির অতিথিদের দিকেও নজর রাখিস। চিন্তা করো না প্রাঞ্জলিদি, আমি এমন কিছু খুঁজে বার করব যা ইন্সপেক্টর দত্তের ঘুম উড়িয়ে দেবে। কারো ঘুম ওড়াতে হবে না, তুই নিজের কাজ কর। আর দীপু, তুইও নিজের কাজে লেগে পড়। ঠিক আছে প্রাঞ্জলিদি, মিসেস মিত্রর শোকটা কতটা গভীর সেটাই আগে দেখা যাক। প্রাঞ্জলি মৃতদেহ পরীক্ষার পর সুইমিং পুলের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ভিআইপি গেস্টদের জন্য আলাদা একটি বসার জায়গা ছিল। সেখানে একটা দামি সিগার লাইটার পড়েছিল। এত দামি সিগার লাইটার, কিন্তু এদিকে আহির বাবু সিগার সেবন করতেন না, তাই প্রাঞ্জলি লাইটারটা তুলে নিল। এটা একটা মূল্যবান জিনিস, কেউ ফেলে যাবে না সহজে। তার মনে প্রশ্ন জাগলো যে এটা কার হতে পারে। অন্যদিকে দীপ্তশ্রী আহির বাবুর স্ত্রীর কাছে গেল। মিসেস মিত্র তখনও একজন ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ নিচ্ছিলেন। তার মুখে শোকের ছাপ স্পষ্ট। মিসেস মিত্র, আমি দীপ্তশ্রী মিত্র, প্রাইভেট ডিটেকটিভ প্রাঞ্জলি বর্ধনের সহকারী। আহির বাবুর মৃত্যুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওর মতো মানুষ এভাবে চলে যাবে একদম ভাবতে পারিনি আমি। আমার জীবনটাও একেবারে শেষ করে দিল। উনি আপনার জীবন শেষ করে দিলেন? মানে কোনো সমস্যা ছিল আপনাদের মধ্যে? সমস্যা? ওর জীবনটাই ছিল সমস্যা। ও নিজেকে ভগবান মনে করত, যখন যা খুশি তাই করত। আমার সাথে ওর সম্পর্কটা তো কবেই শেষ হয়ে গিয়েছিল। শুধু সমাজের চোখে ভালো থাকার জন্য আমরা একসাথে ছিলাম। আপনারা আলাদা থাকার কথা ভাবছিলেন? হ্যাঁ, ও ডিভোর্স চাইছিল। আমার সব সম্পত্তি নাকি ওর দরকার ছিল। আমি রাজি হইনি, জানেন তো। ও আমাকে বলতো ও আমাকে পথের ভিখিরি বানিয়ে দেবে। দীপ্তশ্রী এই তথ্যটি নোট করে নিল। আর্থিক বিবাদ, এটা একটা শক্তিশালী মোটিভ হতে পারে। ভেতরে স্বপ্নীল সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। দিদি, পেয়ে গেছি, তাড়াতাড়ি এদিকে এসো। প্রাঞ্জলি দ্রুত স্বপ্নীলের কাছে এগিয়ে গেল। কি পেয়েছিস রে? এই দেখো, আহিরবাবু যখন সুইমিং পুলের দিকে যাচ্ছিলেন তখন ওনার পেছনে একটা ছায়া দেখা যাচ্ছে, খুব দ্রুত সরে গেল। কিন্তু এই কোণটা ছিল খুবই অন্ধকার, তাই স্পষ্ট নয়। মনে হচ্ছে কেউ একজন তাকে অনুসরণ করছিল। একটু জুম কর তো ফুটেজটা। দাঁড়াও, এই নাও, এবার দেখো। এই দেখ, ওই লোকটা খুব সতর্ক ছিল, নিজেকে আড়াল করতে চেয়েছিল। ভালো কাজ করেছিস। এবার আহির মিত্রর ফোনের ডেটা ঘেটে দেখতো, ওনার লাস্ট কল, লাস্ট মেসেজ, ইমেল সব কিছু। এদিকে ইন্সপেক্টর দত্তর দল আহিরবাবুর কিছু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে জিজ্ঞাসাবাদ করছিল। একজন প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী নাম রণবীর দাস ইন্সপেক্টর দত্তকে আশ্বাস দিচ্ছিলেন যে তার আহিরবাবুর সাথে কোনো সমস্যা নেই। দেখুন ইন্সপেক্টর দত্ত, একটা কথা বলি। আহির আর আমি বহুদিনের বন্ধু। হ্যাঁ, ব্যবসায় প্রতিযোগিতা বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ছিল ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক কিন্তু ভালোই ছিল। তবু আপনার কোম্পানি আর ওই আহির বাবুর কোম্পানির মধ্যে একটা বড় প্রজেক্ট নিয়ে বিবাদ চলছিল, তাই না? প্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। হ্যাঁ, চলছিল তো, কিন্তু আমি আইন মেনেই কাজ করি। রণবীর দাসের এই নিষ্পৃহ ভাবটা প্রাঞ্জলির চোখ এড়ালো না।
তার চোখে এক ঝলক স্বস্তি যেন দেখা গিয়েছিল। এরপর প্রাঞ্জলি অতিথি বর্গে উপস্থিত থাকা একজন বিখ্যাত চিত্রশিল্পী অর্জুন সেনের কাছে গেল। অর্জুন সেন আহিরবাবুর পার্টের নিয়মিত অতিথি ছিলেন, কিন্তু তার মুখে শোকের পরিবর্তে একটা অদ্ভুত শূন্যতা। নমস্কার মিস্টার সেন, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। আপনি তো আহির মিত্রকে খুব ভালো করে চিনতেন, তাই না? হ্যাঁ, চিনতাম। ও ছিল আমার একসময়ের পৃষ্ঠপোষক। পরে পরে সব শেষ করে দিল। কেন, কি হয়েছিল? আমার জীবনের সেরা কাজ, আমার চিত্রকর্ম, আধার রাতে তারা ও চুরি করে নিয়েছিল। শুধু চুরি নয়, ওটাকে নিজের নামে চালিয়ে দিয়েছিল। আমার সমস্ত সৃষ্টি, আমার পরিচয়, সব কিছু কেড়ে নিয়েছিল। জানেন না, আমি ওকে বলেছিলাম যে এই পাপের শাস্তি তুই একদিন পাবি। আর আজকে দেখুন, আর আজ এই পরিণতি। অর্জুন সেনের চোখ জ্বলে উঠল, তার কণ্ঠে চাপা রাগ। প্রাঞ্জলি বুঝল এই লোকটি শোকাহত নয়, বরং ক্ষুব্ধ। তার মোটিভ স্পষ্ট। বেশ অনেকটাই রাত হয়ে যাওয়াতে ওখান থেকে প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশ্রী তাদের অফিসে ফিরল। এরপর দীপ্তশ্রী সকলের জন্য কফি বানিয়ে নিয়ে এলো। টেবিলের উপর বিভিন্ন তথ্য, নোট, ছবি ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। মিসেস মিত্রর কাছ থেকে আর্থিক বিবাদের একটা শক্তিশালী মোটিভ পেয়েছি। রণবীর দাসের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এবং অর্জুন সেনের ব্যক্তিগত প্রতিশোধ, সবগুলোই কিন্তু বেশ জোরালো। আর সিসিটিভি ফুটেজে সেই রহস্যময় ছায়া। আহিরবাবুর ফোনের ডেটাতেও কিছু অদ্ভুত নাম্বার পেয়েছি। মনে হচ্ছে উনি কাউকে ব্ল্যাকমেল করছিলেন। আর কিছু এনক্রিপ্টেড মেসেজও আছে। সবাই যেন আহির মিত্রর মৃত্যুতে খুশি, কিন্তু কে এতটা মরিয়া ছিল যে ওকে খুন করবে? এবার প্রাঞ্জলি ওর পকেট থেকে সেই ধাতব টুকরোটি বের করে বলল, আর এটা লক্ষ্য করেছিস, এটা একটা জুয়েলারি বা পোশাকের অংশ। যেখানে একটা পার্টি চলছে সেখানে কেউ এটা ফেলবে না, কিন্তু এর মানে কি? তিনজনই একে অপরের দিকে তাকালো। আহির মিত্রর জীবনটা যেমন জটিল ছিল, তার মৃত্যুটাও তার চেয়েও বেশি রহস্যময়। তাদের সামনে এখন অনেকগুলো পথ খোলা, কিন্তু আসল খুনের মুখোশ খুলতে হলে তাদের আরো গভীরে যেতে হবে, যে নিজেকে আড়াল করে রেখেছে নিখুঁতভাবে। পরদিন সকালে সূক্ষ্মদর্শী অফিসে তখন প্রাঞ্জলি, স্বপ্নীল আর দীপ্তশ্রী কফির কাপ হাতে একে অপরের দিকে তাকিয়ে। বাইরে বেশ শীতের আমেজ, কিন্তু ভিতরের আলোচনায় উত্তাপ বাড়ছে। টেবিলের উপর ছড়িয়ে আছে আহির বাবুর ব্যবসার দলিল, মিসেস মিত্রকে জেরা করার পর সেখান থেকে পাওয়া তথ্য, অর্জুন সেনের ক্ষোভের বিবরণ আর সিসিটিভি ফুটেজের অস্পষ্ট ছবি। আহির মিত্রর জীবনটাই যেন একটা জট পাকানো সুতোর গোলক। যত খুলতে যাচ্ছি ততই আরো জট বাঁধছে। ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে স্বপ্নীল বলল, প্রাঞ্জলিদি, আমি আহির মিত্রের পুরনো কোম্পানির ডেটাবেসটা ঘাঁটছিলাম জানো। সেখান থেকে একটা অদ্ভুত জিনিস পেয়েছি। কি পেয়েছিস? বছর 10 আগে আহির মিত্র একটা বিশাল রিয়েল এস্টেটের প্রজেক্টে হাত দিয়েছিলেন। স্বপ্নপুরী নামে একটা হাউজিং প্রজেক্ট।
হাজার হাজার সাধারণ মানুষ সেখানে বিনিয়োগ করেছিল, কিন্তু প্রজেক্টটা শেষ হয়নি। আহির মিত্র নাকি সব টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন। স্বপ্নপুরী? হ্যাঁ হ্যাঁ, আমি এই কেসটা শুনেছিলাম বটে। কত মানুষের সর্বনাশ হয়েছিল, কিন্তু আহির মিত্রকে তো কখনো দোষী সাব্যস্ত করা যায়নি। ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু আমি কিছু ইমেল আর ডকুমেন্ট পেয়েছি যেগুলো প্রমাণ করে যে আহির মিত্রই মূল হোতা ছিলেন। উনি খুব চালাকি করে নিজের নামটা সরিয়ে ফেলেছিলেন। তাহলে ওর তো অনেক শত্রু থাকতে পারে। যারা এই প্রজেক্টে টাকা হারিয়েছিলেন ওদের মধ্যে কেউ একজন প্রতিশোধ নিতেই পারেন। হতেই পারে এরকম কিছু। আর একটা ব্যাপার শুনলে তো আরও অবাক হয়ে যাবে দিদি। এই স্বপ্নপুরী প্রজেক্টে আহির মিত্রের পার্টনার কে ছিল জানো? মিস্টার দাস, আই মিন রণবীর দাস। আরে বাস, তুমি বুঝলে কি করে? ইনস্টিংক্ট রে পাগলা, ইনস্টিংক্ট। যাই হোক, এইবার কেসটা জমে ক্ষীর হয়ে যাবে। বিকেলের দিকে ওরা আর সময় নষ্ট না করে রওনা হলো মিস্টার রণবীর দাসের অফিসের উদ্দেশ্যে। ওখানে যেতে রিসেপশনে কথা বলে অবশেষে ওরা পৌঁছলো রণবীর দাসের কেবিনে। নমস্কার মিস্টার দাস, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। নমস্কার। হঠাৎ এখানে আসার কারণ? কারণটা তো আপনি খুব ভালো করেই জানেন মিস্টার দাস। আপনি তো গতকাল মিত্রভিলায় আহির বাবুর দেয়া পার্টিতে, বা বলা ভালো যে আহির বাবুর খুনের সময় সেখানে উপস্থিত ছিলেন। ছিলাম। যতদূর জানি ওই পার্টিতে প্রায় 150 কাছাকাছি লোক ছিল। ও বলা ভালো যে আহির খুন হওয়ার সময় যারা যারা উপস্থিত ছিল, আপনি কি সেই সকলের কাছেই গেছেন? সকলের কাছে যাওয়ার তো প্রয়োজন হয়নি। মানে আমাকে সন্দেহ করছেন? বেশ, আচ্ছা বলুন তবে কি জানতে চান? আমি কিভাবে আপনাকে তদন্তে সাহায্য করতে পারি? সত্যি বলতে স্বপ্নীল এবং দীপ্তসী দুজনেই বেশ অবাক হয়ে গেল রণবীর দাসের হিমশীতল মনোভাব দেখে। উনি সন্দেহের তালিকায় থাকার পরেও কোনো টেনশন নিলেন না, উল্টে যেন বাপি বাড়িজা স্টাইলে স্ট্রেট ছক্কা হাঁকালেন। বেশ, আচ্ছা, আপনার সাথে আহির বাবুর বিজনেস রাইভালরির কথা তো জানি, সেটা থাকতেই পারে। তাছাড়া আপনাদের মধ্যে কোনো একটা প্রজেক্ট নিয়ে মনে হয় আইনি লড়াইও চলছিল। হ্যাঁ, আপনি ঠিকই জানেন। আমার টেন্ডার যদি কেউ জালি কাগজপত্র বানিয়ে নিজের টেন্ডার বলে চালাতে চায়, তাহলে আপনি বলুন না আমার ঠিক কি করা উচিত। আর হ্যাঁ, এই কারণে যদি ওকে খুন করতে হতো তাহলে আইনি লড়াইয়ে নামতাম না। বুঝলাম। আর স্বপ্নপুরীর ব্যাপারটা? এই প্রথমবার রণবীর দাসকে একটু অন্যরকম দেখালো। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটা মুছে বললেন, মিস বর্ধন, আপনি আমায় বিশ্বাস করবেন কিনা জানি না, বা আমার সাথে কথা বলে আপনার ঠিক কি মনে হলো আমি সেটাও জানি না। তবে হ্যাঁ, আমি কিন্তু সততার সাথে কাজ করতেই ভালোবাসি, নিজের জায়গায় সৎ থাকতে ভালোবাসি। আমি ওই প্রজেক্টে থাকতে চাইনি, কিন্তু আমাকে সাথে রাখলে মানুষ ওকে বিশ্বাস করবে। সেই কারণেই একজন গৌণ পার্টনার হিসেবে আমাকে থাকতে বলেছিলাম। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও শোনেনি। ওটা নিজের ক্ষমতা আর পয়সার জোরে সবকিছু ধামাচাপা দিয়ে দিল। আপনি সত্যি কোনোভাবে যুক্ত ছিলেন না এই ব্যাপারে? দেখুন, আমি আমার কথা বললাম, এবার সত্যতা যাচাই করা সম্পূর্ণ আপনার কাজ। ঠিক আছে, আবার পরে দেখা হবে। ভালো থাকবেন। সেদিন তদন্ত সেভাবে আর এগোলো না। পরের দিন সকালে প্রাঞ্জলি আর দীপ্তসী স্বপ্নপুরীর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কয়েকজনের সাথে দেখা করতে গেল। বেশিরভাগ মানুষই সেই ব্যাপার নিয়ে আর মুখ খুলতে চাইলেন না। সব হারিয়ে ফেলার কষ্টের থেকেও ওনাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।
তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি রঞ্জিত বাবু তবুও কিছু কথা বললেন, কারণ ওই মানুষটির সাথে কথা বলার পর বোঝা গেল যে ওনার আর নতুন করে কিছু হারানোর নেই। আহির মিত্র মারা যাওয়ার পরেও সকলের মনে এত ভয়, কেউ কিছু বলতেই চাইছে না। ম্যাডাম, ভয়টা সব কিছু নিয়েই, যেখানে সবচেয়ে বড় ভয়ের কারণ হলো প্রশাসন। বুঝেছি। তো আপনার ভয় করছে না? আমার আর ভয়ে? ওই ঘটনায় আমাদের যা আর্থিক ক্ষতি হয়েছিল সেই ধাক্কাটা আমার গিন্নি নিতে পারেনি। সেরিব্রাল অ্যাটাক হয়ে প্যারালাইসিস হয়ে গেল। আমার জীবনে আর কি বা আছে? ওর মুখ চেয়ে বেঁচে থাকা মাত্র, ব্যাস। আপনাদের সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ। আমরা তো সব হারিয়েছি ম্যাডাম। সেই সম্বলটুকু আহির মিত্র নামে শয়তানটা কেড়ে নিয়েছে। ও মরে যাওয়াতে আমার তো মনে হয় অনেক মানুষই খুশি হয়েছে। শালাই পাপিষ্ঠ পাপের ফল পেয়েছে, ভগবান আছেন। কখনো ওনাকে প্রাণে মারতে ইচ্ছা হয়নি? হ্যাঁ, হয়েছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কি সেই ক্ষমতা আছে ম্যাডাম? ওনার ব্যাপারে আর কি জানেন? সত্যিই কিছু জানি না, নয়তো আপনাকে অবশ্যই বলতাম। তবে ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, যারা ওকে মেরেছে তারা হয়তো আমাদেরই মতো কেউ, যাদের সব কেড়ে নেওয়া হয়েছিল। এই সাক্ষাৎকারের পর ওদের মন ভারী হয়ে উঠল। এত মানুষের দীর্ঘশ্বাস কি আহির মিত্রর মৃত্যুকে ত্বরান্বিত করেছে? এদিকে স্বপ্নীল আহির বাবুর এনক্রিপ্টেড মেসেজগুলো ডিক্রিপ্ট করার চেষ্টা করছিল। কিছু মেসেজ ডিক্রিপ্ট হতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তাড়াতাড়ি এসে প্রাঞ্জলিকে ফোন করলো। প্রাঞ্জলিদি, পেয়ে গেছি। ব্ল্যাকমেলিং চক্রের নামটা আমরা পেয়ে গেছি। এরা আহির মিত্রকেই ব্ল্যাকমেল করছিল। ওরা বলতে কারা? এরা শহরের কিছু প্রভাবশালী পরিবারের গোপন তথ্য ফাঁস করার হুমকি দিত, আর আহির মিত্র এদের হয়ে টাকা আদায় করত। বিনিময়ে আহির মিত্র মোটা টাকা পেত। তার মানে আহির মিত্র নিজেও ব্ল্যাকমেলার ছিল। আচ্ছা, তুই ওদের মেন মাথার নাম বা কোনো ঠিকানা পেয়েছিস? একটা নাম পেয়েছি, শিকারি, আর একটা পুরনো গোদামের ঠিকানা। মনে হচ্ছে সেখানেই ওদের আসল আস্তানা। গভীর রাতে প্রাঞ্জলি, স্বপ্নীল আর দীপ্তশ্রী সেই পুরনো গুদামের দিকে রওনা দিল। শহর ছেড়ে নির্জন একটি শিল্পাঞ্চলে গুদামটি অবস্থিত। অন্ধকার আর শুনশান রাস্তা, একটা থমথমে পরিবেশ। প্রাঞ্জলিদি, এটা খুব বিপজ্জনক হবে না? ওরা তো ভয়ানকও হতে পারে, তাই না? ভয় পেলে চলবে না। আসলে খুনি এই ব্ল্যাকমেলিং চক্রেরও কেউ হতে পারে। আমাদের পিছু হটলে চলবে না দীপু। গুদামের কাছে এসে গাড়ি থামালো ওরা। চারিদিক নিস্তব্ধ, একমাত্র তাদের শ্বাস প্রশ্বাসের শব্দই শোনা যাচ্ছিল। স্বপ্নীল তার বিশেষ ডিভাইস দিয়ে গুদামের ভেতরে কোনো গতিবিধি আছে কিনা তা পরীক্ষা করতে লাগলো। ভেতরে সম্ভবত একজন আছে, নড়াচড়া করছে। প্রাঞ্জলি পকেট থেকে সেই ছোট ধাতব টুকরোটি বের করলো, যা সে আহির বাবুর ভিলা থেকে পেয়েছিল। গুদামের প্রবেশ পথের কাছেই একটি নতুন টায়ারের ছাপ দেখা যাচ্ছে, যা তাদের গাড়ির নয়। প্রাঞ্জলির মনে হঠাৎ একটা সন্দেহ উঁকি দিল। এই ধাতব টুকরোটি কি সেই ব্ল্যাকমেইলিং চক্রের কারো, নাকি অন্য কারো? তারা অত্যন্ত সতর্কতার সাথে গুদামের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল।
গুদামের ভেতরে ভাঙা আসবাবপত্র, পুরনো বাক্স আর ধুলোর আস্তরণ। মাঝখানে একটা টেবিল, তার উপর কিছু কাগজপত্র ছড়ানো। একজন লোক টেবিলের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে কিছু দেখছিল। লোকটির ঘাড়ে একটি পরিচিত ট্যাটু, যা স্বপ্নিল আহির বাবুর ফোন ডেটায় খুঁজে পেয়েছিল। ব্ল্যাকমেইলিং চক্রের লোগো। আর এক পাও না। লোকটি চমকে উঠল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, তার চোখে আতঙ্কের ছাপ। সে একটা রাইফেল তোলার চেষ্টা করলো, কিন্তু স্বপ্নিল ততক্ষণে ওনার গতি আটকে দিয়েছে। এই 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 তোমরা কে? হ্যাঁ, তোমরা কে? তোমাদের মতলব কি? এখানে এখানে কি করছো তোমরা? হ্যাঁ, আমরা জানি তুই কে, আর আমরা জানি তুই কি করিস। তুই শিকারী চক্রের সদস্য, তাই না? আর আহির মিত্রকে তো তোরাই খুন করেছিস। লোকটি হতভম্ব হয়ে গেল। তার চোখে যেন সমস্ত অপরাধ ফুটে উঠেছে, কিন্তু সে কোনো কথা বলল না। প্রাঞ্জলি বুঝতে পারছিল তারা ঠিক পথে এগোচ্ছে। আধার গুদামের নিস্তব্ধতা ভেঙে প্রাঞ্জলির কঠিন প্রশ্নগুলো যখন বাতাসে ভাসছিল, তখন শিকারী চক্রের সদস্য রনিতের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। তোরা আহির মিত্রকে কেন খুন করলি? ও কি তোদের বিরুদ্ধে যাচ্ছিল? না না ম্যাডাম, না না, আপনার আপনার ভুল হচ্ছে ম্যাডাম, আপনার ভুল হচ্ছে। আমরা ওকে খুন করিনি। বিশ্বাস করুন, আমরা শুধু ওর থেকে টাকা নিতাম, ওকে ব্ল্যাকমেল করতাম। এই যা, ও তো আমাদেরই একজন সদস্য ছিল। বলুন, আমাদের সব তথ্যও জানতো। যদি তোরা ওকে খুন না করিস তাহলে কে করেছে? হ্যাঁ, আর এই গুদামে কি করছিস এত রাতে? এই জায়গাটা তোদের আস্তানা, তাই না? আমরা আমরা মানে ম্যাডাম কিছু ওই জিনিসপত্র নিতে এসেছিলাম। আমাদের প্রধান নির্দেশ দিয়েছিল। আহির মিত্র খুন হওয়ার পর থেকে সব কিছুই না কেমন যেন একটা গোলমাল হয়ে গেছে। প্রাঞ্জলিদি, আহির মিত্রের ফোন থেকে এই নাম্বারগুলোতে শেষ কিছু মেসেজ গিয়েছিল। এই সবগুলোই এই চক্রের সদস্যদেরই নাম্বার। আর এই একটা নাম্বার, এটা শিকারী চক্রের প্রধানের। ওর কোড নেম হচ্ছে নেকড়ে। কি? নেকড়ে? স্বপ্নিল কিছু বলতেই যাচ্ছিল, তার আগে রনিত বলল, নেকড়ে? নেকড়ে? সে কোথায়? নেকড়ে? আহির মিত্রকে তোরা মেরেছিস যাতে সে তোদের গোপন তথ্য ফাঁস করতে না পারে, তাই না? বিশ্বাস করুন ম্যাডাম, আমরা সত্যি জানি না যে আহির মিত্রকে কে খুন করেছে। ও শুধু বলেছিল যে ও ব্ল্যাকমেলিংয়ের কাজ ছেড়ে দেবে। সে আমাদের সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমরা ওকে মারিনি। ও যখন আমাদের হুমকি দিচ্ছিল, তখন আমাদের প্রধান, ওই যে নেকড়ে, ওকে একটা শেষ সুযোগ দিয়েছিল। একটা মিটিংয়েরও আয়োজন করেছিল। বলেছিল যে শেষবারের মতো কথা বলবে। কোন মিটিং? কোথায়? পার্টির দিন রাতেই ম্যাডাম, ওই মিত্রভিলার পেছনে যে পুরনো স্টাফ কোয়ার্টারটা আছে সেখানে। সে বলেছিল আহির মিত্র যদি আমাদের সব তথ্য গোপন রাখে তাহলে তাকে সসম্মানে মুক্তি দেবে। কিন্তু আহির মিত্র তাতে রাজি হয়নি। সে চিৎকার করে বলেছিল, আমি সব ফাঁস করে দেব তোমাদের, তোমরা এবার শেষ হয়ে যাবে, তোমাদের আমি সব তথ্য ফাঁস করে দেব। আর তারপর কি হলো? তোরা ওর মুখ বন্ধ করার জন্য ওকে খুন করলি? না ম্যাডাম, বিশ্বাস করুন, মা কালীর দিব্যি খেয়ে বলছি, আমরা চলে এসেছিলাম। ওই নেকড়ে আহির মিত্রকে একা রেখে এসেছিল। পরদিন সকালে আমরা ওর মারা যাওয়ার খবর পাই। রনিতের চোখে কিছুটা স্বস্তি দেখা গেল। সে যেন সত্যি কথাই বলছে। রনিতের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রাঞ্জলি, স্বপ্নিল আর দীপ্তশ্রী পরদিন সকালে আহির মিত্রর ভিলার পেছনের পুরনো স্টাফ কোয়ার্টার্সের দিকে গেল। জায়গাটা অপরিষ্কার, অব্যবহৃত। প্রাঞ্জলি চারপাশ দেখতে দেখতে বলল,
এই জায়গাটা পার্টি থেকে বেশ বিচ্ছিন্ন, কেউ এখানে সহজে আসবে না। এদিকে স্বপ্নীল মাটিতে কিছু কিছু জায়গা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পর্যবেক্ষণ করতে করতে বলল, প্রাঞ্জলিদি, এখানে কিছু জুতোর ছাপ রয়েছে, বেশ কয়েকজনের। আর 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 হ্যাঁ, এই দেখো, এখানে রক্তের একটা হালকা চিহ্ন আছে। রক্ত? তার মানে খুন এখানেই হয়েছে? হতেই পারে, এখানে রক্তের দাগ আছে মানে কিছু তো ঘটেছে। প্রাঞ্জলি নিজের পকেটে রাখা ধাতব টুকরাটি বের করে বলল, আর এই টুকরোটা, এটা কি এখানকার কিছুর অংশ? ভালোভাবে দেখতে থাক। স্বপ্নীল ওই ধাতব টুকরোটা হাতে নিয়ে ভালোভাবে দেখে বলল, দিদি, আমি তোমাকে বলতে একেবারে ভুলেই গিয়েছিলাম। আমি এই জিনিসটা সেদিন দেখার পর থেকে ভালোভাবে এটা স্টাডি করেছি। তো কি মনে হচ্ছে? এটা একটা বিশেষ ধরনের ব্রেসলেটের ভাঙা অংশ। এই ব্রেসলেটগুলো খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার, আর এটা বেশ ইউনিকও। খুব পুরনো দোকান ছাড়া এটার হদিশ পাওয়া মুশকিল। দোকানটার নাম কোনোভাবে জুয়েল প্যালেস নয় তো? হঠাৎ এরকমটা মনে হওয়ার কারণ? দিদি, আমি আহির মিত্র ডায়েরি খুব ভালোভাবে স্টাডি করেছি। সেখানে বেশ কয়েকবার আমি এই দোকানটার নাম পেয়েছি। তাছাড়া এখান থেকে কিছুদিন আগে একটা রিং কেনার কথা উল্লেখ করা আছে। প্রাঞ্জলির মনে নতুন একটি সন্দেহ দানা বাঁধল। যদি খুন এখানে হয়ে থাকে এবং ব্রেসলেটের অংশটি যদি খুনির হয়, তাহলে খুনি ব্ল্যাকমেইলিং চক্রের নাও হতে পারে। রনিত হয়তো সেক্ষেত্রে সত্যি কথা বলছে। দুপুরবেলা জুয়েল প্যালেসে গেল প্রাঞ্জলি এবং দীপ্তশ্রী। দোকানের মালিক একজন বয়স্ক ভদ্রলোক। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? মানে কেন, কি ব্যাপার? এত ভয় পাওয়ার কিছু নেই আসলে। আচ্ছা, তার আগে আপনার নামটা জানতে পারি কি? আগে আমি ইন্দ্রভূষণ সেন। আচ্ছা বেশ, তো ইন্দ্রভূষণ বাবু, আমি এসেছি এখানে একটা খুনের ব্যাপারে তদন্ত করতে। খুন? মানে এই বলছেন ভয় পাওয়ার কিছু নেই, আবার বলছেন খুন? আচ্ছা, আহির মিত্রকে তো নিশ্চয়ই চিনতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চিনতাম। এবার প্রাঞ্জলি সেই ধাতব টুকরোটি বের করে বলল, আচ্ছা ইন্দ্রভূষণ বাবু, এটা একটু দেখে বলুন তো চিনতে পারেন কিনা। এটা যতদূর সম্ভব একটা ব্রেসলেটের অংশ। ইন্দ্রভূষণ সেন ওই টুকরোটা হাতে নিয়ে ভালোভাবে দেখে চমকে উঠলেন। আরে হ্যাঁ, এটা তো সেই ব্রেসলেট। গত সপ্তাহেই আমরা একটা ডেলিভারি করেছি। কাকে ডেলিভারি দিয়েছিলেন? আমরা কখনোই আমাদের কাস্টমারের ডিটেল শেয়ার করি না ম্যাডাম, আর তাছাড়াও এটা সে তার মায়ের জন্য তৈরি করিয়েছিল। আচ্ছা বেশ, পুলিশ এসে যখন লক আপে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেবে তখন এমনি নাম বেরিয়ে আসবে। আচ্ছা ইন্দ্রভূষণ বাবু, তাহলে উঠি, ভালো থাকবেন। এই না ম্যাডাম, দাঁড়ান বলছি। উনি মিস্টার সেন নামটা বলতে গিয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর নিচু স্বরে বললেন, অর্জুন সেন। নামটি শুনে প্রাঞ্জলি এবং দীপ্তশ্রী দুজনেই চমকে উঠল। অফিসে ফিরে প্রাঞ্জলি যখন স্বপ্নীলকে অর্জুন সেনের ব্রেসলেটের কথা জানালো, স্বপ্নীলের মুখেও বিস্ময়। অর্জুন সেনের ব্রেসলেটের ভাঙা অংশ কি করে আহির মিত্র স্টাফ কোয়ার্টারে পাওয়া গেল, যেখানে সেই রক্তের দাগ ছিল? স্বপ্নীল ওর ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, অর্জুন সেনের প্রোফাইল কিন্তু আমি ভালোভাবেই চেক করেছি দিদি। ওনার কোনো ক্রাইম রেকর্ড নেই, শিল্পীর জীবন, শান্ত স্বভাব। কিন্তু ওর চোখ, আহির মিত্রর কথা বললেই ওর চোখে যে আগুন জ্বলে উঠত, সেটা তো আর অভিনয় ছিল না। উনি কিন্তু বলেছিলেন এই পাপের শাস্তি একদিন ওকে পেতে হবেই।
আর রণজিৎ বাবুও তো বললেন যে যারা ওকে মেরেছে তারা হয়তো আমাদেরই মতো কেউ, যাদের সব কেড়ে নেওয়া হয়েছিল। না, এবার ইন্সপেক্টর দত্তর সাহায্য নিতেই হবে। কি? ওই দত্ত? কেন? অর্জুন সেন নামটা কত বড় নিশ্চয়ই বুঝতে পারছিস। তাতে হয়েছেটা কি? আমাদের হাতে কিন্তু ক্ষমতা সীমিত, আর অর্জুন সেনের সাথে আমরা অলরেডি একবার কথা বলেছি, তাই দ্বিতীয়বার কথা বলতে গেলে পুলিশের সাহায্য প্রয়োজন। আর লোকটাও তো ঠিক সুবিধের নয়। স্বপ্নিল এবং দীপ্তশ্রী প্রাঞ্জলির কথা শুনে মাথা নাড়ল। তারপর প্রাঞ্জলি ইন্সপেক্টর দত্তকে ফোন করল। হ্যালো ইন্সপেক্টর দত্ত, আমি প্রাঞ্জলি বর্ধন বলছি। আপনার একটা সাহায্য লাগবে। আমার সাহায্য? আপনার তদন্ত কত দূরে হলো? বলবো আপনাকে সবটাই বলবো, কিন্তু তার আগে আপনাকে একটা হেল্প করতে হবে। কিভাবে হেল্প করতে পারি বলুন? অর্জুন সেনকে আর একবার জেরা করা দরকার, কিন্তু সেটা আমাদের অফিসে। এবার আমরাই ওর সাথে কথা বলবো। ইন্সপেক্টর দত্তের ভ্রু কুঁচকে গেল। অর্জুন সেন? ওর তো শক্ত যুক্তি ছিল আহির মিত্রকে মারার কোনো স্পষ্ট কারণই নেই, শুধু পুরোনো এক চুরির ঘটনা ছাড়া। মোটিভের বাইরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে ইন্সপেক্টর। একটা ব্রেসলেটের ভাঙা অংশ পেয়েছি আমরা, যেটা ওনারও হতে পারে। কিন্তু আপনার অফিসে ডাকা হবে কেন? কেন? একজন গণ্যমান্য শিল্পীকে থানায় ডাকার থেকে আমার অফিসে ডাকা শোভনীয় নয় কি? সেটাও ঠিক, একদম ঠিক। ঠিক আছে, আমি দেখছি। ইন্সপেক্টর দত্তর সহায়তায় অবশেষে অর্জুন সেনকে প্রাঞ্জলিদের সূক্ষ্মদর্শী অফিসে ডেকে পাঠানো হলো। অর্জুন সেন প্রাঞ্জলিদের অফিসে ঢুকতেই ওনাকে দেখে আগের থেকে যেন আরো বিমর্ষ এবং ক্লান্ত মনে হলো। ও হ্যাঁ, বলা বাহুল্য যে ইন্সপেক্টর দত্ত আগে থেকেই সূক্ষ্মদর্শী অফিসে সশরীরে উপস্থিত ছিলেন। মিস্টার সেন, আমরা আপনার কাছে আহির মিত্র সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আর কি বিস্তারিত বলবো বলুন তো? আমি তো সবই বলেছি। ও আমার শিল্পকর্ম চুরি করেছিল, আমার জীবন কেড়ে নিয়েছিল। এর বাইরে আর কিছু বলার নেই আমার। আপনার কি মনে হয় আহির মিত্রকে কে খুন করেছে? জানি না, আমি জানি না। তবে যেই করুক, ও এর যোগ্যই ছিল। পাপের ফল ও ভোগ করেছে। ওনার কণ্ঠস্বরে সামান্য হলেও প্রতিশোধের আগুন ফুটে উঠল, যা ওদের চোখ এড়ালো না। প্রাঞ্জলি হঠাৎ পকেট থেকে ওই ধাতব টুকরাটি বের করে বলল, এই জিনিসটা আপনি চেনেন মিস্টার সেন? অর্জুন সেনের চোখ ধাতব টুকরাটির দিকে যেতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে সামান্য কম্পন দেখা দিল। এটা তো মনে হয় আমার ব্রেসলেট। মায়ের জন্য ব্রেসলেটটা। না, কিছুদিন আগেই আমি জুয়েল প্যালেস থেকে ঠিক এরকমই একটা ব্রেসলেট তৈরি করে এনেছিলাম, কিন্তু এটা এখানে এলো কি করে? এটা মিত্র ভিলার পিছনে স্টাফ কোয়ার্টার থেকে পাওয়া গেছে, যেখানে হয়তো উনি খুন হয়েছিলেন। আর সেখানে আপনার বা আপনার মায়ের ব্রেসলেটের ভাঙা অংশ পাওয়া মানে কিন্তু সেখানে আপনারও উপস্থিতি প্রমাণ করছে মিস্টার সেন। না, আমি ছিলাম না। আমি ওখানে কেন যাব? আপনারা ভুল করছেন কোথাও। স্বপ্নিল সাথে সাথে ল্যাপটপ স্ক্রিনটা অর্জুন সেনের দিকে ঘুরিয়ে বলল, মিস্টার সেন, এই সিসিটিভি ফুটেজটা দেখুন তো। যদিও খুব অস্পষ্ট, আর এই ছায়াটা আহির মিত্রর পেছনে স্টাফ কোয়ার্টার্সের দিকেই যাচ্ছে। দেখুন, এই ছায়াটার হাতে একটা ব্রেসলেট ঝলসে উঠছে, আপনার অর্ডার দিয়ে বানানো ব্রেসলেটের মতোই। অর্জুন সেনের চোখ ফুটেজের দিকে স্থির হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো,
তিনি যেন নিজেকে সামলে নিতে পারছিলেন না। এটা 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 সম্ভব নয়, এটা সম্ভব না কোনোভাবেই। মিস্টার সেন, আপনি আহির মিত্রর ওপর খুব রাগ করেছিলেন, সেটা স্বাভাবিক। আপনার শিল্পকর্ম চুরি গিয়েছিল, আপনার কষ্টটা আমরা বুঝি, কিন্তু খুন কোনো সমাধান নয়। আচ্ছা, একটা কথা আমাকে বোঝাতে পারবেন? আমি আহির মিত্রকে খুন করতে যাওয়ার সময় আমার মায়ের জন্য বানানো ব্রেসলেট কেন পরব? আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য? আচ্ছা, আমি যদি খুন করতেই চাইতাম তাহলে কি সিসিটিভি ফুটেজে এভাবে ধরা দিতাম নিজেকে? একবারও কি এটা ভেবে দেখেছেন? আর এইটা আমার মায়ের স্মৃতি উদ্দেশ্যে করা। এইসব বলবেন না, এইসব একদম বলবেন না। এটা আমার কাছে একটা বিশাল বড় ইমোশনাল একটা জিনিস, আর এটা নিয়ে আপনারা এরকম ভাবে ছেলে খেলা করছেন। আমি মানে অত্যন্ত দুঃখিত মিস্টার সেন, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি এখন আসুন, আমি কনস্টেবলকে বলছি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে। না না ইন্সপেক্টর দত্ত, না, থাক থাক, অনেক হয়েছে। আমি শুধু আপনার কথায় আমি এখানে এসেছিলাম, আর কিছু বলার নেই। না, আমি একাই চলে যাব। থাক, আপনাদের কাউকে কষ্ট করতে হবে না। তারপর অর্জুন সেন চলে যেতেই ইন্সপেক্টর দত্ত বেশ উত্তেজিত হয়ে প্রাঞ্জলিকে বললেন, মিস প্রাঞ্জলি, ঠিক এই কারণে কি আপনি মিস্টার সেনকে ডাকতে চেয়েছিলেন? না, তদন্তের এই নমুনা? অ্যাকচুয়ালি স্যার, আরে ধুর, রাখুন তো। একটা ব্রেসলেটের টুকরোর জন্য আপনি মিস্টার সেনকে ডাকতে বললেন। তারপর ওটা আবার ওনার মেয়ের জন্য বানানো। এরপর প্লিজ আর কোনো অনুরোধ রাখবেন না আমার কাছে। চললাম, ভালো থাকবেন। যত সব শখের গোয়েন্দা জুটেছে। তারপর ইন্সপেক্টর দত্ত ওখান থেকে চলে গেলেন। না, ঘুটি ঠিকঠাক না সাজিয়ে খেলতে নামা মনে হয় উচিত হয়নি। কাম অন প্রাঞ্জলি, ওয়েক আপ। দিদি, আমাদের হয়তো আরও এভিডেন্স জোগাড় করা উচিত ছিল, জানো? হ্যাঁ দিদি, আমারও সেটাই মনে হয়। যা হওয়ার হয়ে গেছে, নতুন করে আবার শুরু করা যাক। দীপ্তশ্রী আবারও আহির বাবুর ডায়েরি ভালোভাবে দেখতে শুরু করে, আর অন্যদিকে স্বপ্নিল টেকনিক্যাল দিকগুলো ভালোভাবে আরো খুঁটিয়ে দেখতে শুরু করে। স্বপ্নিল আহির মিত্রর ফোন ঘেঁটে একটা হিডেন ফোল্ডারের হদিশ পায়, যেখানে স্বপ্নিল ব্ল্যাকমেলিং চক্রের নেকড়ে নামের প্রধানের কিছু অডিও রেকর্ডিং খুঁজে পায়। সেই রেকর্ডিংয়ে নেকড়ে আহির মিত্রকে স্পষ্ট হুমকি দিচ্ছিল বারংবার। প্রাঞ্জলিদি, তাড়াতাড়ি এদিকে এসো। কেন রে, কিছু পেয়েছিস নাকি? আরে, নেকড়ের ভয়েস রেকর্ড পেয়েছি গো। ও আহির মিত্রকে হুমকি দিচ্ছিল। আহির মিত্র ওদের দল থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, তাই নেকড়ে ওকে বলেছিল আমাদের জাল থেকে বেরোনো যায় না, চেষ্টা করলে মরবি। তার মানে ব্ল্যাকমেলিং চক্র আহির মিত্রকে খুন করতে চেয়েছিল, আর এদিকে অর্জুন সেনও। তাহলে খুনি কে? একটা সম্ভাবনা আছে, হয়তো অর্জুন সেন আহির মিত্রকে ব্ল্যাকমেলিং চক্রের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল, অথবা ব্ল্যাকমেলিং চক্রই হয়তো অর্জুন সেনকে ব্যবহার করেছে আহির মিত্রকে খুন করতে। না, রনিতের জবানবন্দি অনুযায়ী ব্ল্যাকমেলিং চক্র আহির মিত্রকে একা রেখে এসেছিল স্টাফ কোয়ার্টার্সের কাছে, আর আহির মিত্র দেহ পাওয়া গিয়েছিল ভিলার সুইমিং পুলের পাশে, কোয়ার্টার্সে নয়। তাই খুন যদি স্টাফ কোয়ার্টার্সে হয়েই থাকে, তাহলে দেহটা সরালো কে? এই প্রশ্নটা সব হিসাব বদলে দেয়। যদি অর্জুন সেন আহির মিত্রকে স্টাফ কোয়ার্টার্সে হত্যা করে থাকেন, তাহলে দেহটা সুইমিং পুলের কাছে নিয়ে গেল কে? একা অর্জুন সেনের পক্ষে কি এত দ্রুত এত বড় দেহ টেনে নিয়ে যাওয়া সম্ভব? আর যদি না হয়, তাহলে অর্জুন সেনের একজন সহযোগী আছে, একজন নতুন সন্দেহভাজন। অর্জুন সেন একা আহির বাবুর মতো একজন ভারী মানুষকে কোয়ার্টার্স থেকে সুইমিং পুলের পাশে টেনে নিয়ে যেতে পারবে না, এটা একেবারেই পরিষ্কার। তার মানে ওর একজন সহযোগীও ছিল। কিন্তু কে হতে পারে বলো তো? পার্টিতে আসা প্রায় প্রত্যেক গেস্টকেই তো ভালোভাবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম,
আমার চোখে অন্তত এমন কেউ ছিল না যার উপস্থিতি এই দুটো জায়গাতেই সন্দেহজনক। খুনি নিশ্চয়ই খুব চালাক, হয় সে এমন কেউ যাকে আমরা একদমই সন্দেহ করিনি, নয়তো সে এমন একজন যে পার্টির ভিড়ে নিজেকে দারুণভাবে মিশিয়ে দিয়েছিল। ওদের সাথে কথা বলতে বলতে প্রাঞ্জলি পকেট থেকে সেই ধাতব টুকরোটি আবার বের করলো। অর্জুন সেনের মায়ের জন্য তৈরি করা ব্রেসলেটের সেই ভাঙা অংশ। আর ওদিকে স্বপ্নীল আর দীপ্তশ্রী নিজেদের মধ্যে এই নিয়ে কথা বলতে বলতে যে যার কাজ করছিল। এর মধ্যেই ল্যাপটপে চোখ রাখতে রাখতে হঠাৎ স্বপ্নীলের চোখ চওড়া হয়ে গেল। ও উত্তেজিত হয়ে প্রাঞ্জলিকে ডেকে বলল, দিদি এদিকে এসো একটু। দীপু তুই ওদিকে আয়। কথাটা শোনার পর প্রাঞ্জলি এবং দীপ্তশ্রী দুজনেই স্বপ্নীলের কাছে এসে ওর সামনে থাকা ল্যাপটপের দিকে তাকালো। স্বপ্নীল জিভ কেটে বলল, ইস 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 ইস, একটা ছোট্ট জিনিস দিদি, একটা ছোট্ট জিনিস যেটা আমরা আগে একদমই খেয়াল করিনি। কেন, কি দেখতে পেলি হঠাৎ? স্বপ্নীল সিসিটিভি ফুটেজটা পজ করে স্ক্রিনটা জুম করলো। এবার এইখানটা ভালো করে দেখো। যখন আহির মিত্রের মৃতদেহ সুইমিং পুলের পাশে পাওয়া যায় তখন মিসেস মিত্রর একটা অস্পষ্ট ছবি দেখা যাচ্ছে। খেয়াল করো, এই দিকটায় দেখো। সন্দেহ হওয়ার আরেকটা কারণ হলো মিস্টার মিত্র মারা যাওয়ার আগে পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজে কিন্তু মিসেস মিত্রের হাতে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি। এ তো খুবই ছোট ব্যান্ডেজ রে, তুই এত জুম করে না দেখালে তো দেখাই যেত না। কিন্তু মিসেস মিত্র তো হাতে কোনো আঘাতের কথা বলেনি। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। কাল সকালে আরেকবার স্টাফ কোয়ার্টারের ওখানে যেতে হবে, আরও ভালো করে জায়গাটা পর্যবেক্ষণ করতে হবে। পরদিন সকালে ওরা আবারও গেল মিত্র ভিলায়, সাথে ফরেন্সিক টিমও। অর্জুন সেনের ব্যাপারটায় এরকম ব্যর্থতার পর ইন্সপেক্টর দত্ত কিছুতেই আর সাহায্য করতে রাজি হতে চাননি। কিন্তু প্রাঞ্জলি অনেকভাবে বোঝানোতে উনি শেষমেশ রাজি হলেন। স্বপ্নীল, এটাই কিন্তু শেষ সুযোগ ভাই, নিখুঁতভাবে দেখতে থাক। আর দীপু, তুই গিয়ে মিসেস মিত্রকে ব্যস্ত রাখ, আর প্রয়োজন পড়লে আরও কিছু জিজ্ঞাসাবাদ কর। প্রাঞ্জলির কথা মতো ওরা দুজন নিজেদের মতো করে কাজে লেগে পড়ল। আর ওদিকে ফরেন্সিক টিম প্রতিটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং ওখানে পড়ে থাকা আগের দিনের সেই রক্তের নমুনা ফরেন্সিক সংগ্রহ করলো। প্রাঞ্জলি এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ ফরেন্সিক টিমের একজনকে ডেকে বলল, আপনারা কিন্তু জুতোর ছাপগুলো ঠিকভাবে সংগ্রহ করবেন, এবং বিশেষ করে এই জায়গাটা। আমার ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। অপেক্ষা চলল পরের দিন বিকেল পর্যন্ত। তারপর শেষমেশ রিপোর্ট এসে প্রাঞ্জলিদের হাতে পৌঁছল। রক্তের নমুনা থেকে শুরু করে জুতোর ছাপ, সবটার রিপোর্ট জানার জন্যই ওরা খুব উত্তেজিত ছিল। রিপোর্টটা দেখার পর প্রাঞ্জলির চোখ চকচক করে উঠল। চোখটা বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। ওর মনের মধ্যে এই কেসটা নিয়ে তৈরি হওয়া সমস্ত টুকরোগুলো যেন ধীরে ধীরে জুড়ে গেল। প্রাঞ্জলিদি, এখানে তো রক্তের দাগটা যে মিস্টার আহিরের ছিল সেটা স্পষ্ট। সেটা নিয়ে আমারও কোনো সন্দেহ ছিল না। কিন্তু এখানে জুতোর ছাপের সাথে লেডিস জুতোর হিলের কথাও তো মেনশন করা দেখলাম। তাহলে কি মিসেস মিত্র? তর্কের খাতিরে না হয় ধরে নিলাম মিসেস মিত্র, কিন্তু প্রমাণ? স্বপ্নীল, এটা হাই প্রোফাইল কেস, কষ্ট আছে অনেক। অর্জুন সেনের ব্যাপারটাতেই তো তার জলজান্ত প্রমাণ পেয়ে গেছিস। না, এভাবে হবে না। এদের স্বীকারোক্তি আদায় করা সহজ হবে না, বরং আমাদের একটা ফাঁদ পাততে হবে। এমন একটা ফাঁদ যেখানে অপরাধী নিজেই নিজের অপরাধ স্বীকার করবে। কিন্তু সেটা কিভাবে দিদি?
আমার সিক্স সেন্স বলছে যে আমার তীর ঠিক নিশানাতেই লাগবে। শুধু ভগবানকে ডাক যে এবার যেন কোনো ভুল না হয়। প্রাঞ্জলিরা একটা পরিকল্পনা তৈরি করলো। প্রাঞ্জলি সবার আগে আহিরবাবুর উকিলদের সাথে যোগাযোগ করে ওনাকে সবটা বলল। উকিলবাবু সবটা শোনার পর প্রাঞ্জলিদের আশ্বাস দিলেও যে উনি সাহায্য করবেন। ওরা ঠিক করলো যে উকিলবাবুর সাহায্য নিয়ে খবরের কাগজে ওরা একটা ভুয়ো খবর ফাঁস করবে, যেখানে লেখা থাকবে যে আহির মিত্র মৃত্যুর আগে একটি গোপন উইল করে গিয়েছিলেন, যেখানে ওনার সমস্ত সম্পত্তি মিসেস মিত্রের বদলে অর্জুন সেনকে দান করেছেন, কারণ আহির মিত্র অর্জুন সেনের থেকে চুরি করা শিল্পকর্মের জন্য অনুতপ্ত ছিলেন। পরদিন সকালে ওদের পরিকল্পনা মাফিক খবরের কাগজগুলোতে সেই ভুয়া খবরটা ফলাও করে ছাপা হলো। মিসেস মিত্র খবরের কাগজ পড়ার পর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দ্রুত অর্জুন সেনকে ফোন করলেন। অর্জুন, এইটা আমি কি দেখছি? আহির নাকি সব সম্পত্তি তোর নামে লিখে গেছে। কই, তুই আমাকে কিছু বলিসনি কেন? কি বলছিসটা কি এসব? আমি তো জানি না এই বিষয়ে। এটা অসম্ভব। বিশ্বাস কর, আহির আমাকে এমন কোনো কথা কখনো বলেনি। পেপারটা দেখ ভালো করে, কাগজে স্পষ্ট লেখা আছে। অর্জুন সেন তড়ি ঘড়ি পেপারটা দেখে মিসেস মিত্রকে বললেন, বিশ্বাস কর, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয়। অর্জুন সেন কথা শেষ করার আগেই মিসেস মিত্র ফোন কেটে দিলেন। অবিশ্বাস আর সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। মিসেস মিত্র ভাবলেন অর্জুন সেন তাকে ঠকাচ্ছে, আর অর্জুন সেন ভাবল মিসেস মিত্র তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওই দিন সন্ধ্যায় প্রাঞ্জলিরা ইন্সপেক্টর দত্তের সাথে দেখা করলো। উফ, আপনার আবার হঠাৎ এই সময়? এবার কিভাবে হেল্প করতে পারি বলুন বলুন। গতবার অর্জুন সেনের ব্যাপারটার জন্য অত্যন্ত দুঃখিত, কিন্তু কিন্তু কি শুনুন, নতুন তথ্য বলতে ওই স্টাফ কোয়ার্টার্সের কাছে আহির মিত্র রক্তের নমুনা পাওয়া, তাই তো? হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু এইবার আপনার কাছে বেশ কিছু জোরালো প্রমাণ নিয়ে এসেছি, যেখানে আপনার সাহায্য প্রয়োজন। ইন্সপেক্টর দত্তকে এবার আর কোনো কথা বলতে না দিয়ে প্রাঞ্জলি ইন্সপেক্টর দত্তর কাছে এক এক করে সব প্রমাণ পেশ করলো। সিসিটিভি ফুটেজের জুম করা অংশ, ব্রেসলেটের ভাঙা টুকরো, জুয়েল প্যালেসের মালিকের জবানবন্দি এবং স্টাফ কোয়ার্টার্সে পাওয়া পায়ের ছাপ এবং রক্তের রিপোর্ট। উফ, আবার সেই ব্রেসলেটের টুকরো! প্লিজ আমার উপর বিশ্বাস রাখুন, আর তাছাড়াও তো আরও এভিডেন্স দিচ্ছি আপনাকে। আচ্ছা, বেশ করলাম বিশ্বাস। সাহায্য করার কথা বলেছিলেন, তা আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন বলুন। দেখুন, আমাকে স্বাধীনভাবে তদন্ত করতে দিতে হবে। হ্যাঁ, মানেটা কি? কি বলতে চাইছেন? কি আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে এটা হেভি ওয়েট কেস। প্রতিটা মানুষের সাথে প্রশাসনের ওঠা বসা আছে, তাই আমার অনুরোধ যে অপরাধীরা কঠিন সময়ে চাপের মুখে পড়ে যেন কোনো রকম প্রশাসনিক সুবিধা না পায়। বেশ, তাই হবে। তবে এটাই কিন্তু শেষ সুযোগ। এবার যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আমি নিজেই এই কেস থেকে সরে যাব। তারপর প্রাঞ্জলি ইন্সপেক্টর দত্তকে বলল যে আজ খবরের কাগজে যে আর্টিকেলটা ছাপা হয়েছে সেটা ওদেরই কাজ। ইন্সপেক্টর দত্ত অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তারপর প্রাঞ্জলি ওনাকে তার শেষ ধাপের পরিকল্পনা বলল। সেটাতে ইন্সপেক্টর দত্ত প্রথমে ইতস্তত করলেও প্রমাণের ভারে তিনি রাজি হলেন। প্রাঞ্জলির পরিকল্পনা অনুযায়ী দুজন পুলিশ কনস্টেবল সিভিল ড্রেসে মিসেস মিত্র এবং অর্জুন সেনের উপর নজর রাখছিল। পরের দিন পুলিশ কনস্টেবল মারফত খবর পেয়ে রাত বাড়ার সাথে সাথে শহরের এক নির্জন পার্কের দিকে গেল প্রাঞ্জলিরা। সেখানে মিসেস মিত্র আর অর্জুন সেনকে একে অপরের সাথে দেখা করতে দেখা যায়। মিসেস মিত্র প্রথমে এলেন। তার মুখে চাপা উদ্বেগ,
কিছুক্ষণের মধ্যেই অর্জুন সেনও হাজির হলেন। দুজনেই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকালো। অর্জুন, অনেক নাটক হয়েছে, এবার সত্যি করে তুই বলতো উইলের ব্যাপারটা কি? আরে তখন থেকে কি উইলের ব্যাপার করছিস বলতো? আমি তোকে কতবার বলবো যে আমি জানি না এই বিষয়ে। আমার কি মনে হয় জানিস তো, তুই এসব নিজে ইচ্ছাকৃত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস, আর কিছুই না। তোকে বারবার যেখানে বলছিস উইলের ব্যাপারে আমি কিছু জানি না, তাহলে কেন বিশ্বাস করছিস না তুই? আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? হ্যাঁ, আহির তোর নামে সবকিছু করে গেছে আর তোর মনে হচ্ছে আমি তোকে ফাঁসানোর চেষ্টা করছি? এখানে ফাঁসানোর কথা এলো কিভাবে? হ্যাঁ, আমার নামে সব লিখে দিয়ে গেছে আর আমি নিজেই সেটা জানি না? অসাধারণ অসাধারণ অসাধারণ! তোর বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। আমি অত কিছু বুঝি না। আমার নামে তোকে সবকিছু লিখে দিতে হবে, নয়তো সত্যিটা আমি সকলকে বলে দেব। কিসের সত্যি? কিসের সত্যি? হ্যাঁ, আহিরকে তুই খুন করেছিস। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তুই সেটা জানিস ভালো মতো। আর ওকে তো তুই খুন করেছিস। প্রমাণ কি সেটার? হ্যাঁ, তোর কথা কেই বা বিশ্বাস করবে? বাঁচাতে চাইলে আমার নামে সবকিছু লিখে দিতে হবে। তোকে আর কতবার বলবো যে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক আছে, এবার তুই জেলে গিয়ে পচে মরার জন্য তৈরি হ। এই কথা বলে মিসেস মিত্র নিজের ফোন থেকে যেই ফোন করতে যাবে অমনি অর্জুন সেন ওনার গলা টিপে ধরে। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশ্রী বেরিয়ে এলো। তাদের পেছনে ছিল ইন্সপেক্টর দত্তর টিম। মিসেস মিত্র এবং মিস্টার সেন, আপনাদের নাটক এবার শেষ। আহির মিত্রর খুনের সমস্ত প্রমাণ এখন আমাদের হাতে। মিসেস মিত্র আর অর্জুন সেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকালো, যেন বিশ্বাস করতে পারছিল না যে তাদের গোপন অপরাধ ফাঁস হয়ে গেছে, ফাঁদ পাতা হয়েছে এবং তারা দুজনেই সেই ফাঁদে ধরা পড়েছে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সত্য উন্মোচনের। নিরিবিলি পার্কের নির্জনতা ভেদ করে যখন প্রাঞ্জলির শীতল কণ্ঠস্বর ভেসে এলো, মিসেস মিত্র আর অর্জুন সেনের মুখ থেকে যেন রক্ত সরে গেল। ইন্সপেক্টর দত্তর দল তখন চারপাশ থেকে তাদের ঘিরে ফেলেছে। কি কি বলছেন আপনারা? আমরা আমরা কি করেছি? ওনার কণ্ঠস্বর দুর্বল শোনালো, কিন্তু চোখে এখনো এক ধরনের অস্বীকারের ভাব। মিস প্রাঞ্জলি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এটা একটা ভুল বোঝাবুঝি মাত্র। আমরা আহিরের মৃত্যুতে শোকাহত, ব্যাস এতটুকুই। শোকাহত? আপনাদের দুজনের চোখে তো আমি শোক দেখিনি মিস্টার সেন, আমি দেখেছি প্রতিশোধের আগুন। আর মিসেস মিত্র, আপনার চোখে দেখেছি স্বস্তি আর সম্পত্তির লোভ। আপনি কি করে বলতে পারলেন এসব? হ্যাঁ, আপনি কি ভুলে যাচ্ছেন আমি ওর স্ত্রী ছিলাম? এমন স্ত্রী ছিলেন যে ডিভোর্স চাইছিল, এমন স্ত্রী ছিলেন যে আহির মিত্র সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল। আর মিস্টার সেন, আপনি ছিলেন সেই শিল্পী যার জীবনের সমস্ত আবেগ আহির মিত্র নিজের নামে চালিয়ে দিয়েছিল। তার চেয়েও বড় ব্যাপার, আমরা আড়াল থেকে সবটাই শুনেছি। তাই নাটকটা এবার বন্ধ করুন। স্বপ্নীল একটি ট্যাব এগিয়ে দিল মিসেস মিত্র এবং অর্জুন সেনের দিকে। তাতে সিসিটিভি ফুটেজের একটি জুম করা অংশ দেখা যাচ্ছে। মিসেস মিত্র, এই দেখুন, পার্টির সিসিটিভি ফুটেজের একটি দুর্লভ কোণ থেকে নেওয়া একটি ছবি। আহির মিত্র যখন সুইমিং পুলের দিকে যাচ্ছিলেন তখন ওনার পেছনে একটি ছায়া দেখা যাচ্ছে। সেটা যদিও মিস্টার সেনের, সেখানে ওনার সেই বিশেষ ব্রেসলেটটা আমরা দেখতে পাচ্ছি। আর তারপরেই আপনিও সেই কোয়ার্টার্সের দিকে যাচ্ছেন, আপনার হাতে ছোট্ট একটা ব্যান্ডেজ নিয়ে। আপনার জুতো হিলের ছাপও আমরা কোয়ার্টার্সের নরম মাটিতে পেয়েছি। মিসেস মিত্র ফুটেজ দেখে বেশ চমকে উঠলেন।
অর্জুন সেনের মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। আপনারা দুজনেই সেদিন আহিরবাবুর পিছনে গিয়েছিলেন, তাই না? আপনারা জানতেন ব্ল্যাকমেলিং চক্র আহিরবাবুকে কোয়ার্টার্সে ডেকেছে, আর সেই সুযোগটাই আপনারা কাজে লাগিয়েছেন। অর্জুন সেন এবার নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমার শিল্পকর্ম, আমার জীবনও সব কেড়ে নিয়েছিল। আমি ওকে একা দেখেই আর মাথা ঠিক রাখতে পারিনি, ওর উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম মাত্র, কিন্তু ও আমাকে দেখে হাসছিল, বলছিল তোর মতো ফেলনা শিল্পীর কাজ চুরি করে তো আমি অনেক ধনী হয়ে গেছি। আমি আর নিজেকে আর সামলাতে পারিনি, ওর বুকে আমি ছুরি বসিয়ে দিয়েছিলাম। আর সেই সময় সেই ব্রেসলেটটা ভেঙে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি আপনার মায়ের ব্রেসলেটটা পরেছিলেন কেন, সেটা তো বুঝলাম না। Nothing special for all, but it was special for me only. আমার মা গত হয়েছেন অনেক আগেই, ওনার এই রিসলেটটা ভাঙা অবস্থাতেই ছিল, তাই চেয়েছিলাম রিসলেটটা আবার নতুন করে এমনভাবে বানাবো যে আমিও ব্রেসলেটটা পরতে পারবো। আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই মায়ের আশীর্বাদ স্বরূপ এটা আমি সর্বদা কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ এটার জন্যই ফেঁসে গেলাম। মিস্টার সেন, আপনার মা বেঁচে থাকলে মনে হয় না যে এই অপরাধে উনি আপনাকে সাপোর্ট করতেন। ইনডাইরেক্টলি হয়তো উনি এটাই বুঝিয়ে দিলেন। যাই হোক, আসল কথায় ফিরি। আচ্ছা মিসেস মিত্র, তারপর আপনি স্টাফ কোয়ার্টার্সের দিকে গেলেন। আহির মিত্র তো তখনও বেঁচে ছিল, তাই না? আমি আহিরকে পড়ে থাকতে দেখেছিলাম। অর্জুন তখনও ওখানে ছিল। আহির তখন কাউকে কল করতে যাচ্ছিল, হয়তো সাহায্য চাওয়ার জন্য। আমি কি করব বুঝতে না পেরে খুব তাড়াতাড়ি ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলাম, আর তখনই ছোড়াটা গেঁথে দিলেন আহির বাবুর শরীরে। আপনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে ওনার মৃত্যুটা হোক, যাতে আপনার সম্পত্তি আপনার কাছেই থাকে আর আহির বাবু আপনার জীবন থেকে চিরতরে চলে যায়। কি ঠিক বলছি তো? হ্যাঁ, নিশ্চিত করতে। ও আমার জীবন একেবারে বিষিয়ে দিয়েছিল। ওর মৃত্যু ছাড়া আমার কিছুতেই মুক্তি ছিল না। আমি ওকে ঘৃণা করতাম। ও আমাকে পথের ভিখিরি বানানোর হুমকি দিয়েছিল। আহিরবাবুর দেহটা ওখান থেকে তো আপনারাই সরিয়েছিলেন। মানে হ্যাঁ, আমরাই ওর দেহটা ওখান থেকে সরাতে চেয়েছিলাম পুলিশকে বিভ্রান্ত করতে। অর্জুন তো তখনও হতভম্ব। আমি ওকে বললাম, যদি আমরা ধরা পড়ি তাহলে দুজনেরই সবকিছু শেষ হয়ে যাবে। পুলিশকে বোঝাতে হবে এটা ব্ল্যাকমেলিং চক্রের কাজ বা পার্টিতে ঘটা কোনো দুর্ঘটনা। বাহ, অসাধারণ। আর অর্জুন বাবু, আপনিও রাজি হয়ে গেলেন? আসলে ম্যাডাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন। কিন্তু ও আমাকে ভয় দেখালো যে ও আমাকে ফাঁসিয়ে দেবে, আর আমি না চাইতেও ওর কথায় রাজি হয়ে গেলাম। ওর মরে যাওয়া উচিত ছিল। ও ছিল একটা রাক্ষস, আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছিল। আমি জানতাম না অর্জুন ওকে ছুরি মেরেছে। আমি শুধু চেয়েছিলাম ও শেষ হোক। যখন ওর নিথর দেহটা দেখলাম তখন আমি শুধু ওকে সরিয়ে দিতে চেয়েছিলাম, প্রমাণ লুকোতে চেয়েছিলাম। আর আপনারা দুজনে মিলে দেহটা সুইমিং পুলের পাশে নিয়ে গেলেন। আপনারা ভাবলেন যদি আহির বাবুর দেহ পুলের কাছে পাওয়া যায় তাহলে পুলিশ ভাববে হয়তো ব্ল্যাকমেলিং চক্রই তাকে হত্যা করেছে, আর নয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম ওর মৃত্যুটা এমন ভাবে হোক যাতে আমার ওপর কোনো সন্দেহ না আসে।
ইন্সপেক্টর দত্ত, যিনি এতক্ষণ সব কিছু দেখছিলেন, তিনি এবার তার কনস্টেবলদের নির্দেশ দিলেন, গ্রেপ্তার করো এদের। মিসেস মিত্র, অর্জুন সেন, আপনারা দুজনেই আহির মিত্রর খুনের দায়ে অভিযুক্ত। হাত করা পরানো হলো মিসেস মিত্র আর অর্জুন সেনকে। অর্জুন সেনের চোখে এখন শুধু হতাশা, আর মিসেস মিত্রের চোখে এক মিশ্র অনুভূতি, মুক্তি, ভয় আর অপরাধবোধ। অন্যদিকে ইন্সপেক্টর দত্ত ওদের দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি হয়তো প্রথমবারের মতো বুঝতে পারলেন এই প্রাইভেট গোয়েন্দা দলটা কতটা দক্ষ। তাদের বিচক্ষণতা, প্রযুক্তি আর মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা, এই তিনের মিশেলই এই জটিল রহস্যের সমাধান এনে দিল। আহির মিত্রর জীবনের শেষ পরিণতি ছিল তার পাপের চরম ফল, যা তার সবচেয়ে ঘনিষ্ঠ দুজন মানুষের হাত ধরেই এসেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, নিজের জালিয়াতির পয়সায় যেই মিত্র ভিলা উনি গড়ে তুলেছিলেন, সেই মিত্র ভিলাতেই ওনার জন্য তৈরি করা হয়েছিল একটা মৃত্যু ফাঁদ। আজ আপনারা শুনলেন গোয়েন্দা প্রাঞ্জলি বর্ধন সিরিজের আরও একটি গল্প, মিত্র ভিলায় মৃত্যু ফাঁদ। আজকের গল্প পাঠে ছিলেন অভিক সাহা। গোয়েন্দা প্রাঞ্জলির চরিত্রে ছিলেন দেবস্মিতা দাস। সহকারী গোয়েন্দা স্বপ্নীলের চরিত্রে ছিলেন শুভম রায়চৌধুরী। সহকারী গোয়েন্দা দীপ্তশীর চরিত্রে ছিলেন দেবস্মিতা বিশ্বাস। ইন্সপেক্টর দত্তের চরিত্রে ছিলেন রাজ চট্টোপাধ্যায়। মিসেস মিত্রর চরিত্রে ছিলেন ঈশিকা বসাক। রণবীর দাসের চরিত্রে সৌভিক দাস। রণজিৎ বাবুর চরিত্রে মিনহাজুল আলম। রনিতের চরিত্রে প্রিয়ম চৌধুরী। ইন্দ্রভূষণ সেনের চরিত্রে রাহুল রায় এবং অর্জুন সেনের চরিত্রে ছিলাম আমি, অভিষেক। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন প্রত্যয়। আবহ নির্মাণে তৎপুরুষ প্রোডাকশন। নির্দেশনা, নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি, অভিষেক। আবারও শীঘ্রই ফিরব আরেকটি নতুন জমজমাট গল্প নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।